আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, ব্রেকিং লাইভে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। বেশ কিছু ব্রেকিং খবর থাকছে আজকের লাইভ সেশনে। প্রথম খবরটি হলো, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় ভেতরে কে জড়িত ছিলেন, কাকে সন্দেহ করা হচ্ছে, কেন ইরান তার শীর্ষ ব্যক্তিদের রক্ষা করতে পারছে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরান এবার শত্রুর বুকে বড় রকম আঘাত হেনেছে। কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, মার্কিন এবং দখলদার দেশটির কতজন নিহত হয়েছে সেই বিষয়টিও জানাবো। পাশাপাশি ইরান মার্কিন সবচেয়ে বড় যুদ্ধ জাহাজে আক্রমণ করার দাবি করেছে এবং ড্রোন ভূপাতিতের মতো ঘটনাও ইরান ঘটিয়েছে, সেই বিষয়টি আমরা জানাবো। দর্শক, প্রথম যে বিষয়টি আমরা শুরু করতে চাই সেটা হলো, ইরানের ভেতরে বিশ্বাসঘাতক নির্মূল করতে কেন পারছে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা তিনি যে বৈঠকটি করছিলেন, কয়েকটি সূত্র দাবি করছে যে তিনি একটা বাংকারের ভেতরে অবস্থান করছিলেন এবং সেই বাংকার থেকে তাকে তার কার্যালয়ে ডেকে আনা হয়েছে। তাকে যে ডেকে আনা হয়েছে এটা আমেরিকা কিংবা ইসরায়েল জানি কি করে? কে তাকে ডেকে এনেছে তার কার্যালয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতার সাথে যে কেউ দেখা করতে পারেন না, অথবা দেখা করতে আসলেও তাদেরকে খুব সিকিউরিটির মধ্য দিয়ে আনা হয়। অনেককে চোখ বেঁধেও নাকি আনা হয়, যারা তার লোকেশন ট্র্যাক করতে না পারে। মানে ইরানের ভেতরেও শীর্ষ পর্যায়ের লোকদেরও চোখ বেঁধে আনা হয়, যাতে লোকেশন অবস্থান বুঝতে না পারে। এরকম তথ্য কিছু কিছু আউটলেট দিয়েছে। তাহলে ইরানের সর্বোচ্চ নেতা একটা জায়গায় মিটিং করছেন, তার সাথে ইরানের সর্বোচ্চ 40 জন শীর্ষ ব্যক্তি একসাথে উপস্থিত। এটা আমেরিকা ইসরায়েলের কাছে তথ্যটা গেল কি করে? এই গেল কি করে, এটার উত্তর চলেন আমরা খুঁজতে শুরু করি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। একটা বিষয় আমাদের প্রথম মনে রাখতে হবে যে ইরানের সর্বোচ্চ নেতা, ইরান যদিও দাবি করেছে যে তিনি কোনো বাংকারে যাননি, তিনি সাহসিকতার সাথেই তার কার্যালয়ে অফিস করেছেন এবং বলেছেন যদি মৃত্যু আসে মৃত্যু বরণ করে নেব, শাহাদাতের তামান্না আমার মানে আমার স্বপ্ন। এটা কে বলেছেন? আয়াতুল্লাহ খামেনি। এটা ইরানের ভাষ্য। তারপরও যখন একজন ব্যক্তি বোঝেন তার মৃত্যুতে একটা রাষ্ট্রের অনেক বড় বা একটা জাতির অনেক বড় ক্ষতি হবে, তিনি নিঃসন্দেহে এই বোকামির জীবন বেছে নেবেন না, এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পারি। কয়েকটি সূত্রের বক্তব্য আসছে এরকম। দর্শক, একটা সেকেন্ড, জরুরি একটা ফোন আসছে। হ্যালো, একটু গেটে শব্দ করেন, আমার ছেলে ফিরে দেবে। আমি একটু লাইভের মধ্যে আছি। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, যে মানুষটিকে হত্যার জন্য আমেরিকা পাগল প্রায়, সেই মানুষটির নিরাপত্তা কারা ব্যর্থ হয়েছে, কারা সেটাকে সঠিকভাবে করতে পারেনি, বা তাকে কারা ডেকে সেই জায়গাটিতে এনেছে, এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিয় বাবু, দর্শক, একটা ব্যাপার আমাদের একটু স্মরণ করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে বিরক্ত করলাম, আমার একটা জরুরি ফোন এসেছিল হঠাৎ করে, সেটার জন্য। আমরা যে ব্যক্তির কথাটা এর আগেও আপনাদের বারবার বলেছিলাম, ইসমাইল কানি, আপনারা তার ছবিটা অনেকে জানেন, তাকে চেনেন। ইসমাইল কানিকে, এই ব্যক্তিকে বারবারই সন্দেহ করা হচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে। তিনি ইরানের রিপাবলিকান গার্ডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। যখন হিজবুল্লাহর প্রধান শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে দখলদার বাহিনী, তার 15 থেকে 20 মিনিট আগে এই ভদ্রলোকের সাথে মিটিং করে হাসান নাসরুল্লাহ। দেখেন কি সেন্সিটিভ একটা ব্যাপার, খেয়াল করবেন। এই ভদ্রলোক যখন তার সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেন, এরপর তিনি সেখান থেকে, মানে হাসান নাসরুলের সাথে মিটিং করে বেরিয়ে আসেন। এরপর আমরা দেখলাম, আমি আপনাদেরকে সেই ছবি আর দেখাবো, ইসমাইল কানির ছবিটা দেখানোর চেষ্টা করছি।
তো সেই ভদ্রলোক ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, আমার ধারণা সাসপেক্ট, বিশ্বাসঘাতক হতে পারে সে। তো এই ব্যক্তি হাসান নাসরুল্লাহর সাথে একটা গোপন স্থানে মিটিং করে বেরিয়ে আসার পর কিছুক্ষণ পর সেখানে অ্যাটাক করে দখলদার বাহিনী। কানি বেঁচে যান, হাসান নাসরুল্লাহ মারা যান। এই ব্যক্তি যখন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া যে হোটেল রুমটিতে অবস্থান করছিলেন সেখানে তিনি গিয়েছিলেন এমন তথ্য পাওয়া গেছে। যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, হাসান নাসরুল্লাহ দুঃখিত ইসমাইল হানিয়ার সেই দেখা সাক্ষাৎ শেষ করে তিনি যখন বেরিয়ে আসেন কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণ ঘটে। তার মানে আরেকজন ব্যক্তিকে, মানে হামাসের সবচেয়ে বড় কমান্ডার, রাজনৈতিক শাখার প্রধানকে আমরা হারালাম। যখন এই ব্যক্তি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান মারা যান, ঠিক তার আগেও এই ব্যক্তির সাথে তাদের লাস্ট লোকেশন, মানে কথা হয়েছে এবং লাস্ট লোকেশন হয়তো বা শেয়ারিং হয়েছে তাদের মধ্যে। মারা যান ইব্রাহিম রাইসি, মারা যান পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। তুর্কি কয়েকটি সূত্র দাবি করছে ইরানের সর্বোচ্চ নেতা তিনি একটি নিরাপদ স্থানে ছিলেন। এখন অনেকে বলবেন যে সেই বাংকারে তো আমেরিকার হিট করতে পারত না। আমেরিকা তার B-2 বোম্বার্স দিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ইরানের পারমাণবিক ক্ষেত্রে কিচ্ছু করতে পারে না। তার মানে ইরানের সর্বোচ্চ নেতার জন্য তার চেয়েও নিরাপদ বাংকার অবশ্যই ইরান তৈরি করে রেখেছে, কারণ পারমাণবিক বা তাদের যে ইউরেনিয়াম তার চেয়ে মূল্যবান এই খামিনি নামক ব্যক্তিটি। সূত্রগুলো বলছে যে তিনি বাংকারে অবস্থান করছিলেন। এরপর তাদের যে নির্ধারিত মিটিংটি ছিল, এই মিটিংটি পরে ছিল, কিন্তু মিটিংটিকে একটু এগিয়ে এনেছে কোনো একটি সূত্র, অর্থাৎ মিটিংটিকে একটু আগে টেনে আনা হয়েছে। যে টাইমে মিটিংটা ছিল সেই টাইম থেকে একটু আগে মিটিংটা করা হচ্ছিল। এটা ভোরের দিকে একটা মিটিং হতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ সেই শীর্ষ সবাই আসছেন এবং খামেনিকে তার বাংকার থেকে তার কার্যালয়ে ডেকে আনা হয়েছে। যেহেতু ইরান প্রতি মুহূর্তে রিয়েল টাইম ইন্টেলিজেন্সের মাধ্যমে বা স্যাটেলাইট তথ্যের মাধ্যমে ইরানকে অগ্রিম সব তথ্য পৌঁছে দিচ্ছিল যে কখন আমেরিকার মানে বিমান উঠছে, কখন মিসাইল মারছে, এটা তো সঙ্গে সঙ্গে চীন জেনে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ইরানকে দিচ্ছে। বলা হচ্ছে ইরানের যেই টেবিলে এই তথ্যটি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে, সেই টেবিলও এটার সাথে জড়িত, অর্থাৎ এই তথ্যটি খামেনিকে নিশ্চিত করা হয়নি বা খামেনির সিকিউরিটি প্রধানকে নিশ্চিত করা হয়নি। তার মানে একজন ব্যক্তি না, একটা টিম কাজ করেছে আমেরিকা বা ইসরায়েলের হয়ে। তারপরে বলা হচ্ছে এই মিটিংয়ে এই মিস্টার কাহিনী, যার নামটি বললাম আপনার ইসমাইল কিয়ানি, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি মিরাকেলি বেঁচে যান এবং বলা হচ্ছে তিনি ইন্টেলিজেন্স হেড। এখন এই ব্যক্তি ইন্টেলিজেন্স হেড, বলা হয় যে মানে হেড অফ ইরান রিপাবলিক গার্ড কুচ ব্রিগেড, যেটা তার প্রধান ছিলেন, ইন্টেলিজেন্স হেডের তথ্য একটি পাওয়া গেছে। অর্থাৎ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বেরিয়ে গেছেন বা কৌশলগত কারণে সেখান থেকে তিনি অবস্থান পরিবর্তন করার পরই এই ঘটনাটি ঘটেছে, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্ন হলো, একটা দেশের সিকিউরিটি সিস্টেম, গোয়েন্দা সিস্টেম কতটা দুর্বল হতে পারে? ইরান তার অনেকগুলো দুর্বলতা কাটিয়ে নিয়েছে, যে কারণে এবার আমেরিকা ইসরায়েল ইরানের ভেতরে আক্রমণ করতে গিয়ে সফলভাবে অনেক কিছু করতে পারেনি, সিস্টেম অকেজ করতে পারেনি। ইরান তার প্রত্যেকটা সিস্টেম অন রেখেছে, যে জন্য আমেরিকা ইসরায়েলের অনেক কষ্ট হয়েছে। কিন্তু আলী খামেনি তার অবস্থান পরিবর্তন করেছেন, বাংকার থেকে তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন, আগের টাইমটা পিছিয়ে টেনে সামনে আনা হয়েছে। তিনি কোন রুমটাতে কখন বসে আছেন, কোন পজিশন থেকে হিট করলে সবগুলো লোক মারা যাবে, এই তথ্যগুলো আমেরিকা বা ইসরায়েলের পাওয়ার কথা কি ভাবতে শুরু করেন। তার মানে ইরানের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকরা এই কাজটির সাথে জড়িত, কনফার্ম বলা যায়। অনেকে প্রশ্ন করবেন যে ভাই কি বলবো, যে এটা অন্য সিস্টেম, এটা রেডিও সিস্টেম, এটা আর্থকুইক সিস্টেম, এটা ওই সিস্টেম সেই সিস্টেম। বিজ্ঞানের অনেক ভাষা বলবে, আসলে বিজ্ঞানের ভাষা না। সবচেয়ে বড় জিনিস হলো, যখন ঘরের ভেতরে বিশ্বাসঘাতক থাকে তখন আমেরিকার কোনো পেগাসুস লাগে না, কোনো সাইবার কি বলবো হ্যাকিং সিস্টেম লাগে না, কোনো উপগ্রহ তথ্য লাগে না।
তখন একটি মোবাইল সংকেতের মাধ্যমে অবস্থান নির্ণয় করা খুব সহজ হয়। ধরেন আমার 4 জন বডিগার্ড আছে, সবাইকে আমি বলছি যে আমার জীবনের প্রয়োজনে কেউ মোবাইল ইউজ করবা না, তোমরা সবাই এই মোবাইল টাইপটা বা এটা তোমরা ব্যবহার করো, এটাতে আমাদের নিজের তৈরি। কিন্তু এর মধ্যে একজন জিপিএস অন করে রেখেছেন, কারণ তার সাথে আমেরিকার চুক্তি আগে থেকে আছে, কারণ সে আমার বডিগার্ড। তো তার অবস্থান মানে আমার অবস্থান বোঝা যাচ্ছে, এই তো। তো এই ব্যক্তিকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। আমি সূত্র ধরে খবরগুলো দিয়েছি, এটা আমার বানানো বা মন গড়া তথ্য না। আপনার হয়তো আমি আজকে দিয়েছি, কাল পরশু থেকে এর নামটা দেখবেন আলোচনায় চলে আসবে। তো এখন এই পদ্ধতিতে ইরানের শীর্ষ নেতাকে বাংকার থেকে তার কার্যালয়ে টেনে আনা হয় এবং সেখানেই আঘাতটা করা হয়। দুঃখজনক হলেও সত্য, শুধু আলী খামেনি না, ইরানের শীর্ষ সবগুলো ব্যক্তি শাহাদাত বরণ করেছে। সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, মানে একদম গুরুত্বপূর্ণ সব ব্যক্তি। এখন আপনারা হয়তো অবাক হবেন বা কষ্ট পাবেন যে ভাই তাহলে তো ইরান হেরে গেছে। না, বিগত 12 দিনের যুদ্ধে ইরানের টপমোস্ট 20 জনকে মেরে ফেলেছিল। সেখানেও আইআরজিসি, বিমান, নৌ প্রধানরাও ছিলেন। প্রত্যেকের বিকল্প ইরান কয়েক ঘন্টার মধ্যে তৈরি করে ফেলেছে। আমি বিশ্বাস করি ইরান এদের বিকল্প তৈরি করে ফেলেছে এবং তারা অপারেশন শুরু করে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও ইরান যুদ্ধের আগে তার বিশ্বাসঘাতককে শেষ করতে পারে না। আরো মানে দুর্বল বা দূরের বিশ্বাসঘাতকগুলো শেষ করেছে, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু সবচেয়ে কাছের বিশ্বাসঘাতকটাকে হয়তোবা নির্মূল করতে পারেনি বলে আজকে অনেক বড় মাসুল দিল ইসলামিক প্রজাতন্ত্র ইরান। দর্শক, খামেনিকে হত্যার পর আইআরজিসির নতুন কমান্ডার নিয়োগ হয়ে গেছে, আমরা শুনতে পেরেছি। সব সেক্টরে নতুন ব্যক্তি বসছেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অল্পতে বেঁচে গেছেন, কারণ তার উপরও অ্যাটাক হয়েছে। তিনি বেঁচে ফিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এরপর তিনি বলেছেন, আমরা শত্রুকে ইতিহাসের সর্বোচ্চ মূল্য চুকাতে বাধ্য করব। ইরান তার জীবনের সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে। তারপরেই আমরা দেখলাম ইরান বৃষ্টির মতো অ্যাটাক শুরু করেছে। আমরা দেখেছি ইসরায়েল, এই একটু আগে আমি দেখলাম আমার চ্যানেলে আরেকটা সংকেত চলে এসছে, ওয়ার্নিং আসা পড়ছে পূর্বের একটা ভিডিওর নাম দিয়ে। কতক্ষণ টিকে রাখা যায় জানি না, আল্লাহ ভালো জানে, দোয়া করবেন। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ওই দেশটির মধ্যে ইসরায়েল বৃষ্টির মতো মিসাইল মারছে, ব্যালিস্টিক ভার্সেস হাইপারসনিক। কয়েকটি তথ্য দেখলাম বেত শেমের মতো কয়েকটি অঞ্চলে, হাইফা বলি, তেল আবিব বলি, বেত শেম বলি, গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাতে ব্যাপক ধ্বংসলীলার ছবি ইতিমধ্যে গণমাধ্যমে এসছে। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে এ পর্যন্ত সেই দেশটির বুঝছেন তো 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু লোক এখনো ধ্বংসস্তূপের নিচে আছে। এবং যারা জীবন বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে, সেই বাংকারের মধ্যে হিট করেছে ইরান এবং সেই বাংকারের ভেতরে হিট করার কারণে বহু লোক তো মারা গেছে, পাশাপাশি ভেতরে অনেক লোক আটকে পড়েছে। মানে তাদের উদ্ধারের পর জানা যাবে মৃতের সংখ্যাটা কত। তার মানে এই সংখ্যাটা অনেক হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও তারা মিথ্যা বলবে, জাতিকে দেখাবে যে না আমাদের কিছু হয়নি। শুধু এটা নয়, বিভিন্ন জায়গায় ব্যাপক অ্যাটাক চলছে এখন পর্যন্ত। সিজিল মিসাইল দিয়ে আরো কয়েক ধরনের মিসাইল আক্রমণে পুরো নাচিয়ে ছাড়ছে সেই দেশটিকে। আর মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে আরব আমিরাতে। এটাকে বলা হয় মুসলিম বিশ্বের বিস্ফোরা এবং সেই শত্রু রাষ্ট্রটির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এবং আরব আমিরাতে ফ্রান্সের সামরিক ঘাঁটিতে, মার্কিন সামরিক ঘাঁটিতে এবং সেই রাষ্ট্রটির বিভিন্ন ব্যবসায়িক হেডকোয়ার্টারে ব্যাপক অ্যাটাক করেছে তখন আমাদের বন্ধু রাষ্ট্রটি। বলা হচ্ছে 250 মিসাইল শুধু আরব আমিরাতে মারা হয়েছে এবং 200-র অধিক ড্রোন হিট করা হয়েছে শুধু আরব আমিরাতে। তাহলে বোঝেন আরব আমিরাতের অবস্থা কি। পাশাপাশি কাতার, কুয়েত, সৌদি আরব, আর দ্বিতীয় সর্বোচ্চ হিট করা হয়েছে বাহরাইনে এবং জর্দানেও একইভাবে আক্রমণ চলছে।
এবং আরবের মানুষরা বুঝতে পারছে, আরবের মানুষরা এখন তাদের রাষ্ট্রপ্রধানকে দায়ী করে বলছে যে তোমরা আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের শত্রু বানিয়ে এখন আমাদের হত্যা করাচ্ছ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করছো যারা আমাদের শত্রু, আর তাদেরকে তোমরা মানে আমাদের ভাইদেরকে তোমরা মেরে তারা তামাশা দেখছো। এখন আরবের রাষ্ট্রগুলো টেনশনে পড়ে গেছে। বলা হচ্ছে অনেক রাষ্ট্রপ্রধান, মোহাম্মদ বিন সালমান, মোহাম্মদ বিন জায়েদ, এরকম বড় বড় ব্যক্তিরা তাদের নিজেদের প্রাসাদ ছেড়ে আত্মগোপনে চলে গেছেন, সেটা বাংকারে বা মাটির নিচে কোনো করতে আল্লাহ ভালো জানে। তারা কেউ তাদের মূল বাসভবনে অবস্থান করছেন না, এমনও তথ্য আসছে বিভিন্ন আরবিয়ান আউটলেটে। সবকিছু মিলে ইরান যে খেলা শুরু করেছে বা যে পাগলামি শুরু করেছে বা যে ঝড়ের গতিতে অ্যাটাক শুরু করেছে, এতে করে মার্কিন 27টি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 27টি সেনা ঘাঁটিকে তারা টার্গেট করেছে। 6টি রাষ্ট্র থেকে 27টি ঘাঁটি তারা টার্গেট করেছে। বলা হচ্ছে এই সংখ্যাটা আরো বাড়ছে। আমেরিকার পক্ষ থেকে এই পর্যন্ত তাদের বেশ কজন হাফ ডজনের মতো সেনা নিহতের তথ্য পাওয়া গেছে। আমেরিকা এই পর্যন্ত প্রথম তারা স্বীকার করেছে এবং তারা নিজেরাই বলেছে এই প্রথম ইরানের হাতে আমাদের প্রথম দফায় আসতে 3, এই কিছুক্ষণ আগে দেখলাম যে 5 বলা হচ্ছে, কারণ বেশ কজন আহত হয়েছে, নিহত হয়েছে। আর ইরান দাবি করেছে তারা মার্কিন প্রায় 250 সেনাকে ওপারে পাঠিয়েছে। এটা ইরানের দাবি, কারণ আমেরিকা আস্তে আস্তে সেটা স্বীকার করবে কিনা, বাড়াবে কিনা, সেটা সময়ের আলোকে বোঝা যাবে। পাশাপাশি আমেরিকা দাবি করেছে তারা ইরানের একটি যুদ্ধ জাহাজকে ক্ষতিগ্রস্ত করেছে অ্যাটাক করে। আর ইরান দাবি করেছে মার্কিন সবচেয়ে বড় অহংকারের যে আব্রাহাম লিঙ্কন, এটাকে তারা টার্গেট করেছে এবং 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তার উপর, এবং বলেছে তারা একটি যুদ্ধ জাহাজকেও উড়িয়ে দিয়ে মানে ডুবিয়ে দিয়েছে আমেরিকা। এটা কে বলছে? ইরান বলছে। পাশাপাশি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, এবং আজকে আমরা যে সময় লাইভটি করছি এখন পর্যন্ত ইরান বিভিন্ন সেক্টরে অ্যাটাক করে যাচ্ছে, এবং ইরানের আইআরজিসির পক্ষ থেকে বা ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিশোধের ঘোষণা চলে এসছে। এবং সেই ঘোষণার পর থেকে ইরান তাদের যারা মারা গেছে সেই শোকটা ভুলে সেই শোক থেকে শক্তি সঞ্চয় করে এখন পাল্টা প্রতিরোধ করছে। একদিকে তাদের প্রতিরোধ ঠেকাতে হচ্ছে ইরানকে, দ্বিতীয় তাদের আঘাত করতে হচ্ছে, তাও কি বিশ্বের শক্তিধর অস্ত্রের মালিক 2টো দেশের বিরুদ্ধে। সঙ্গে আরব রাষ্ট্রগুলো, বিশ্বাসঘাতক বা ভীতু কাপুরুষ আরব রাষ্ট্রগুলো, সবচেয়ে মজার বিষয়টি দেখেন, যারা আমেরিকাকে পেট্রোডলার দিয়ে বাঁচিয়ে রেখেছে, আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে যে আরব, সেই আরব আজকে দেখলো যে ইরানের কোনো মিসাইল থেকে তারা রক্ষা পাচ্ছে না। তাদেরকে যে প্যাট্রিয়ট থার্ড বা আরো উন্নত মানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এরা দিয়ে রেখেছিল আমেরিকা, কিচ্ছু মোকাবেলা করতে পারছে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে আরবের টার্গেটগুলোতে, বিমান বাহিনীকে, নেভাল হেডকোয়ার্টারে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, কাতার, কুয়েত, দোহা, আরব আমিরাত, দুবাই টার্গেট করে হিট করতেছে, একটা পর একটা মিসাইল ঢুকতেছে আর হিট করতেছে, ধাম 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 করে মারতেছে তারা। কিন্তু আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যর্থ ইরানের অ্যাটাকের কাছে। তার মানে আরব এইটুকু বুঝে গেছে যে তারা তাদের পাপের শাস্তি পেতে শুরু করেছে। যদি ইরান এটা বলবৎ রাখে আরো কয়েকদিন, এবং ইরান যদি শুধু মার্কিন ঘাঁটি না, বিশ্বাসঘাতকদের হেডকোয়ার্টারে, রাজা বাদশাদের হেডকোয়ার্টারে মারা শুরু করে, আমার মনে হয় সবচেয়ে বাকিটা না বলি। তো এই পরিস্থিতিতে ইরান তার শেষ লড়াইটা করছে, মরণ কামড়টা দিচ্ছে, কোনোভাবে ছাড় দিচ্ছে না কাউকে। এবং পৃথিবীর একমাত্র দেশ রাশিয়া, চীনও যেটা সাহস করে নাই, ইরান সে সাহসটা করেছে। আপনারা এখন হয়তো বলবেন যে ইরান কি করেছে, এত বছর ধরে কি করেছে? একমাত্র ইরানই তো তাদেরকে আঘাত করার সাহস করেছে। চারদিকে শত্রু, ইরানের মুসলিমরাই শত্রু, টেনে ধরছে পেছন থেকে, তারপরও যে চোখে চোখ রেখে আঘাত করছে, এটা কজনে পারে? ইমানের সবচেয়ে বড় জায়গাটা হলো শক্তি না, সাহস। বুকে আল্লাহর শক্তি সঞ্চয় করে সাহস। আল্লাহ রাসূলও 313 জন বা 15 জন নিয়ে বদরে মুখোমুখি হয়েছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে, যেখানে তার কাছে নামে মাত্র কোনো অস্ত্র ছিল না। বিজয় দেওয়ার মালিক আল্লাহ, এটাকে মনে রাখতে হবে। আপনার কাছে আধুনিক কি আছে না আছে তার চেয়ে বড় জিনিস হলো বিজয় দেওয়ার মালিক আল্লাহ। সব থাকার পরও গতবার ওই দেশটি পরাজিত হয়েছিল 12 দিনের যুদ্ধে।